বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দেব আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত সবশেষ আপডেট সংবাদ। শুরুতেই শিরোনাম, ইরান ইসরায়েল চলছে ভয়াবহ যুদ্ধ। ইরান ইসরায়েল যুদ্ধের পর বদলে যাবে পুরো পৃথিবী। এদিকে ইরানের হামলা ইসরায়েলের হিট অ্যান্ড রান যুগের অবসান ঘটিয়ে দিয়েছে। জানিয়ে দেব ইরান ইসরায়েল পাল্টাপাল্টির মধ্যে তুরস্ক সফরে যাচ্ছেন ইসমাইল হানিয়া। জানিয়ে দেব গুরুত্বপূর্ণ সংবাদ, ইরান ইসরায়েল যুদ্ধে ইরান সফলতা পেলে যুদ্ধে জড়িয়ে পড়বে যুক্তরাষ্ট্র, জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড। এদিকে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর তথ্য, ইসরায়েলে অভিযান চালানোর আগেও পরে আমেরিকাকে জানানো হয়েছে। এবং সর্বশেষ জানিয়ে দেব এবার পশ্চিমবঙ্গে খেলা হবে দিদি বনাম মোদির। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। আজকে সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত লিখে জানান। জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের এই সংবাদ শুনছেন অথবা দেখছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পরবর্তী আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করুন। ইরান ইসরায়েল যুদ্ধের পর বদলে যাবে বিশ্বের সমীকরণ। ইরান ইসরায়েলের মধ্যে শুরু হওয়া যুদ্ধের দিকে তাকিয়ে আছে গোটা বিশ্ব। ইতিমধ্যেই এই হামলা নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে অনেক দেশ। ইসরায়েলকে সাহায্য করতে অনেক দেশই তাদের পাশে দাঁড়িয়েছে। এর পাশাপাশি অনেক দেশ আবার ইরানকেও সমর্থন করছে। এভাবে এই যুদ্ধের ফলে বদলে যেতে পারে গোটা বিশ্বের সমীকরণ, কারণ ইরানের হামলায় স্পষ্ট করে দিয়েছে কোন দেশ কার পক্ষে আছে। ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছেছে। ইরান যখন ইসরায়েলের ভূখণ্ডের ওপরে আঘাত হেনেছে, তখনই পশ্চিমা বিশ্ব একত্রিত হতে শুরু করেছে। তারা উস্কে দিচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনা। ইসরায়েলের বিরুদ্ধে ফ্রন্ট খুলেছে ইরান। শনিবার মাঝরাতে সারা বিশ্ব যখন ঘুমের দেশে ছিল, সেই সময় ইরান ইসরায়েলের ওপর একের পর এক হামলা চালায়। ইরান ইসরায়েলকে লক্ষ্য করে 200টিরও বেশি ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর পাশাপাশি প্রায় 1.5 শতাধিক ড্রোন হামলাও চালানো হয়। মধ্যরাতে এই হামলা আলোড়ন সৃষ্টি করেছে, মানুষ প্রাণ বাঁচাতে এদিক ওদিক ছুটেছে। ইতিমধ্যেই সামনে এসেছে ইসরায়েলের ওপরে ইরানের হামলার ভিডিও, যেখানে হামলার ভয়াবহ দৃশ্য দেখা গেছে। বিশ্বের প্রতিটা দেশের চোখ এখন নতুন এই যুদ্ধের দিকে আছে। বিশ্বের অনেক দেশই এই হামলার বিষয়ে তাদের অবস্থান স্পষ্ট করেছে। ইসরায়েলকে সাহায্য করেছে কেউ, আবার কেউ ইরানকে সাহায্য করেছে। এই যুদ্ধে ইরানের হামলার পর ইসরায়েলের পাশে এসে দাঁড়িয়েছে বেশ কয়েকটি দেশ, যেমন জর্ডান, আমেরিকা, ফ্রান্স এবং ব্রিটেন। জর্ডানের বিমান বাহিনী ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ভূপাতিত করেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু আমেরিকার পাশাপাশি ব্রিটেন, ফ্রান্স এবং অন্যান্য দেশের প্রশংসাও করেছেন। এদিকে ইরানকে সমর্থনকারী দেশের মধ্যে রয়েছে লেবানন, সিরিয়া, ইয়েমেন এবং ইরাকের মতো দেশ। এই দেশগুলো ইরানকে তাদের আকাশসীমা ব্যবহারের অনুমতি দিয়েছে। এইসব দেশের ইরানি ঘাঁটি থেকে ইসরায়েলে আক্রমণ করেছে। ইরাকে সাহায্য করার জন্য এই দেশগুলো একসঙ্গে তাদের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যেখানে সৌদি আরব, তুরস্ক এবং মিশর আমেরিকাকে তাদের বিমান ঘাঁটি ব্যবহার করতেও দেয়নি। এখন ইরান ও ইসরায়েলের মধ্যে শুরু হওয়া এই যুদ্ধ নিয়ে বিশ্বের বড় বড় দেশের মতামত প্রকাশ পাবে জাতিসংঘে। রাশিয়া এবং চীনের মতো দেশও প্রকাশ্য কাউকেই সমর্থন দেয়নি, তবে বিবৃতিতে অনেকটা স্পষ্ট হয়ে গেছে রাশিয়া ও চীনের অবস্থান ইরানের দিকেই রয়েছে। অন্যদিকে ইসরায়েল ও ইরানের যুদ্ধের ফলে সমগ্র মধ্যপ্রাচ্যই এর দ্বারা ক্ষতিগ্রস্ত হবে মনে করা হচ্ছে। দেখা দিতে পারে জ্বালানির সংকট, খারাপ হতে পারে অর্থনৈতিক অবস্থাও। ইরানের হামলা ইসরায়েলের হিট অ্যান্ড রান যুগের অবসান ঘটিয়েছে। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ হামাস বলেছে, দামেস্কে ইরানি কনসুলেটে গত 1 এপ্রিল ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসনের জন্য ইরান যে সামরিক প্রতিক্রিয়া দেখিয়েছে, তাতে ইসরায়েলের অপরাধ করে বিনা জবাবে পার পাওয়ার সুযোগের অবসান হয়েছে। বুধবার এক বিবৃতিতে হামাস বলেছে একথা। এতে বলা হয়, ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিক্রিয়া নিশ্চিত করেছে যে দখলদার ইসরায়েল জবাবদিহিতা বা শাস্তি ছাড়াই তার ইচ্ছে মতো কাজ করার সময় শেষ হয়ে গেছে। এর পাশাপাশি অপরাধযজ্ঞ চালানোর জন্য ইসরায়েলি বর্বর সেনাদের মধ্যে যে বাজি ধরার প্রবণতা ছিল, তাও এখন বন্ধ হবে। হামাস বলছে, ইসলামী প্রজাতন্ত্র যা করেছে আমরা তার যেমন প্রশংসা করি, একই সাথে আমরা পক্ষপাতদুষ্ট পশ্চিমা অবস্থানের নিন্দা জানাই। ইহুদিবাদী ইসরায়েল ইরানি কনসুলেটে হামলা করলে কিংবা গাজা উপত্যকায় আমাদের জনগণের
ওপরে গণহত্যা চালালে অথবা দখলদারদের কারাগারে আমাদের বন্দীরা ভয়াবহ অত্যাচার নির্যাতনের শিকার হলেও পশ্চিমা দেশগুলো নীরব থাকে, কিন্তু ইসরায়েলের অপরাধের জবাবে ইরান পাল্টা হামলা চালালে তারা নিন্দা জানায়। বিবৃতির শেষে হামাস বলেছে আরব ও মুসলিম দেশগুলোকে মধ্যপ্রাচ্য অঞ্চলের প্রতিরোধকে শক্তি এবং বিশ্বের মুক্তিকামী জনগণকে ফিলিস্তিন ভূমি ও পবিত্র স্থানগুলোকে মুক্ত করার জন্য অপারেশন আল আকসার গৌরবময় যুদ্ধে আমাদের ফিলিস্তিন জনগণের প্রতি সমর্থন অব্যাহত রাখার আহ্বান জানাচ্ছি। ইরান ইসরায়েল পাল্টাপাল্টির মধ্যে তুরস্ক সফরে যাচ্ছেন ইসমাইল হানিয়া। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রধান ইসমাইল হানিয়া আগামী শনিবার 20 এপ্রিল তুরস্ক সফরে যাবেন। সফরকালে তিনি তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন, খবর রয়টার্সের। পশ্চিমা সামরিক জোট ন্যাটো সদস্য হলেও গাজায় ইসরায়েলের হামলার কট্টর সমালোচক মুসলিম দেশ তুরস্ক। গত অক্টোবরে গাজা যুদ্ধ শুরুর পর থেকে বেশ শক্তভাবেই ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিয়েছেন এরদোগান। এছাড়া প্রায় প্রতিদিনই ইসরায়েল ও দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন বেজনমা নেতানিয়াহুকে তুলোধুনো করছেন তিনি। একই সঙ্গে ইসরায়েলকে নিঃশর্ত সমর্থনের জন্য পশ্চিমাদের নিন্দা করছেন তিনি। পাশাপাশি তেল আবিবের ওপরে বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করেছে আঙ্কারা। বুধবার 17 এপ্রিল তুর্কি পার্লামেন্টে নিজের দল একে পার্টির সংসদ সদস্যদের এরদোগান বলেন, আমি আগামী শনিবার হামাসের নেতা ইসমাইল হানিয়াকে ইস্তাম্বুলে স্বাগত জানাবো। আমরা বেশ কয়েকটি বিষয় নিয়েই আলোচনা করব। গত 7 অক্টোবর ইসরায়েল গাজার অভিযান শুরু করার পর এটি হামাস প্রধানের প্রথম ইস্তাম্বুল সফর হবে। এছাড়া তিনি এমন এক সময়ে তুরস্ক সফর করবেন যখন পাল্টাপাল্টি হামলা ঘিরে ইরান ও ইসরায়েলের মধ্যে চরম উত্তেজনাও বিরাজ করছে। এদিকে দোহায় তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদার গাজায় মানবিক সহায়তা, যুদ্ধবিরতি প্রচেষ্টা ও জিম্মিদের মুক্তির বিষয়ে আলোচনার জন্য হামাস নেতা ইসমাইলের সঙ্গে দেখা করেছেন। পরে এক বিবৃতিতে হামাস বলেছে যে তারা যুদ্ধবিরতি আলোচনা ও এর শর্ত সম্পর্কে তাদের মতামত জানিয়েছেন। এরপর কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানির সঙ্গে এক সংবাদ সম্মেলনে ফিদান বলেন, ইরান ইসরায়েল উত্তেজনার মধ্যে একটি বৃহত্তর আঞ্চলিক সংঘাতের ঝুঁকি রয়ে গেছে। যেসব দেশ ইসরায়েলকে সমর্থন করছে তাদের অবস্থান সংশোধন করা উচিত। পুরোদমে ইসরায়েল ইরান যুদ্ধ চলছে। এই যুদ্ধে ইরান সফলতা পেলে যুদ্ধে জড়িয়ে পড়বে জানিয়েছে যুক্তরাষ্ট্র। ইরান যদি ইসরায়েল আক্রমণে সফল হয়ে যায় সেক্ষেত্রে যুক্তরাষ্ট্র এই যুদ্ধে জড়িয়ে পড়তে পারে। বুধবার ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত এক নিবন্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এই সতর্ক বার্তা উচ্চারণ করেছেন। নিবন্ধে বাইডেন মধ্যপ্রাচ্য ইসরায়েলকে যুক্তরাষ্ট্র সবচেয়ে শক্তিশালী অংশীদার হিসেবে আখ্যা দেন। ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত এই নিবন্ধে বাইডেন মূলত মার্কিন আইন প্রণেতাদের ইসরায়েল এবং ইউক্রেনের সামরিক সহায়তা বিল পাশের বিষয়টি পক্ষে টানার চেষ্টা করেছেন। তিনি বলেন, এখন বন্ধুদের পরিত্যাগ করার সময় নয়। হাউসকে মার্কিন কংগ্রেস অবশ্যই ইউক্রেন ও ইসরায়েলের জন্য জরুরি নিরাপত্তা আইন পাশ করতে হবে। সেই সঙ্গে গাজায় ফিলিস্তিনিদের জন্য মানবিক সহায়তারও ব্যাপক প্রয়োজন। ইরান ও ইসরায়েলের মধ্যকার সংঘাত প্রসঙ্গে বাইডেন ওই নিবন্ধে লেখেন, ইরান যদি ইসরায়েলের উপরে তার আক্রমণ উল্লেখযোগ্যভাবে বাড়াতে সফল হয় তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র তাতে জড়িয়ে পড়তে পারে। ইসরায়েল মধ্যপ্রাচ্যে আমাদের সবচেয়ে শক্তিশালী অংশীদার। এমনটি ভাবাই যায় না যে যদি ইসরায়েলের প্রতিরক্ষা দুর্বল হয়ে যায় তবে আমরা এর পাশে দাঁড়াবো না। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরুন বলেছেন, ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে ইসরায়েল। দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের ডেভিড ক্যামেরুন বলেন, এটা পরিষ্কার যে ইসরায়েলিরা প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত ইতিমধ্যেই নিয়েছে। আমরা আশা করছি তারা এই প্রতিশোধ এমনভাবে নেবে যাতে উত্তেজনা বেশি না বাড়ে। ইসরায়েলে অভিযান চালানোর আগে ও পরে আমেরিকাকে জানানো হয়েছে, আবারও জানিয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান জানিয়েছেন, গত শনিবার দিবাগত রাতে ইহুদিবাদী ইসরায়েলের ভেতরে ইরান যে ট্রু প্রমিস নামে সামরিক অভিযান চালিয়েছে তার আগে এবং পরে আমেরিকাকে এই সম্পর্কে জানানো হয়েছিল। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান জানিয়েছেন, গত শনিবার দিবাগত রাতে আমেরিকাকে এই সম্পর্কে বিস্তারিত জানানো হয়। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে যোগদানের জন্য নিউ ইয়র্কে পৌঁছানোর পর ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আমির আবদুল্লাহিয়ান এই তথ্য জানান। তিনি বলেন, অভিযান চালানোর আগে আমরা আমেরিকাকে বার্তা দিয়েছিলাম এবং অভিযান শেষ করার পর সকালে আমরা আমেরিকাকে আরেকটি বার্তা দিয়ে জানিয়েছিলাম যে মধ্যপ্রাচ্য আমরা আর উত্তেজনা চাই না।
আমির আব্দুল্লাহিয়ান বলেন, দামেস্কে ইরানি কনসুলেট ভবনে ইহুদিবাদী ইসরায়েল সন্ত্রাসী হামলা চালিয়ে আমাদের সামরিক উপদেষ্টা শহীদ করার পর আমরা আঞ্চলিক পরিস্থিতি বিবেচনা করে ধৈর্য ধারণ করেছিলাম এবং জাতিসংঘ মহাসচিবকে নিরাপত্তা পরিষদের মাধ্যমে ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও অনুরোধ করেছিলাম, কিন্তু নিরাপত্তা পরিষদের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আমরা ইসরায়েলের বিরুদ্ধে জবাব দেওয়ার সিদ্ধান্ত নেই প্রেক্ষিতে এবং বিষয়টি আমরা আমেরিকাকে অবগত করি। ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা আমেরিকাকে সুস্পষ্টভাবেই জানিয়েছি যে প্রেসিডেন্টের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ ইহুদিবাদী ইসরায়েলকে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং বিষয়টি নিশ্চিত ও চূড়ান্ত হয়েছে। রোববার রাত 2:30টার দিকে ইসরায়েলের বিরুদ্ধে শাস্তিমূলক অভিযান পরিচালনার পর আমরা কূটনৈতিক চ্যানেলে আমেরিকাকে আরেকটি বার্তা দেই যে আমরা যেই অঞ্চলে আর উত্তেজনা বাড়াতে চাই না। আমির আব্দুল্লাহিয়ান আরো বলেন, আমেরিকাকে আগেই বলা হয়েছিল যে ইরানি হামলা থেকে মার্কিন ঘাঁটি এবং স্বার্থ নিরাপদ থাকবে যদি তারা ইহুদিবাদী ইসরায়েলের পক্ষে সমর্থন দিয়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে না পড়ে। ইরানি পররাষ্ট্রমন্ত্রী জানান, এই সমস্ত বার্তা প্রধানত সুইজারল্যান্ড দূতাবাসের মাধ্যমে আমেরিকাকে দেওয়া হয়েছে, কারণ ইরানে সুইস দূতাবাস মার্কিন স্বার্থ দেখাশোনা করে থাকে। ইরান এই সমস্ত তথ্য দিয়েছিল এই জন্য যাতে সঠিক বোঝাপড়াটা সৃষ্টি হয় এবং বৃহত্তর পরিসরে উত্তেজনা বা যুদ্ধ এড়ানো সম্ভব হয়। নিউ ইয়র্ক সফরের উদ্দেশ্য সম্পর্কে আমির আব্দুল্লাহিয়ান বলেন, তিনি নিরাপত্তা পরিষদের বৈঠকে যোগ দেবেন যেখানে মধ্যপ্রাচ্য এবং ফিলিস্তিনের চলমান ঘটনাবলী নিয়ে আলোচনা করা হবে। তিনি বলেন, জাতিসংঘের এই বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা ও শান্তি প্রতিষ্ঠার বিষয়ে ইরানের নিজের অবস্থান ও দৃষ্টিভঙ্গি তুলে ধরায় একটি ভালো সুযোগ। পশ্চিমবঙ্গে খেলা হবে দিদি বনাম মোদি। শুধু ভোরের অপেক্ষা গোটা ভারত। এরপরই দেশটির প্রায় 97 কোটির ভোটার লোকসভার নির্বাচনের পছন্দের প্রার্থী বেছে নিতে শুরু করবেন। বিশ্বের সবচেয়ে বড় এই নির্বাচনটি হবে মোট 7 ধাপে, যার মধ্যে প্রথম দফার ভোট হবে আজ শুক্রবার। 1 জুন শেষ দফার ভোট, 4 জুন জানা যাবে ভোটের ফলাফল। বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশটিতে এবার ভোট হবে 44 দিন ধরে। 55 লাখ ইলেকট্রনিক্স ভোটিং মেশিন ব্যবহার করে এবার ভোট দিবেন 96 কোটি 90 লাখ নিবন্ধিত ভোটার। হাই ভোল্টেজ নির্বাচনে সবার নজরে থাকে পশ্চিমবঙ্গ। 7টি ধাপের প্রতি ধাপেই এই রাজ্যে ভোটের আয়োজন রাখা হয়েছে। শুক্রবার পশ্চিমবঙ্গের প্রথম দফার নির্বাচন হচ্ছে লোকসভার 3টি আসনে। আসন 3টি হল কুচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার আসন। 2019 সালের সর্বশেষ লোকসভা নির্বাচনে এই রাজ্যের 42টি আসনের মধ্যে তৃণমূল জিতেছিল 22, বিজেপি 18 এবং কংগ্রেস 2টি আসনে, বাম ফ্রন্ট ছিল 0 আসন। পশ্চিমবঙ্গের কোচবিহারে তৃণমূলের হয়ে লড়ছেন জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া, বিজেপির নীতিশ প্রামাণিক, কংগ্রেসের পিয়া রায় চৌধুরী এবং বাম ফ্রন্টের শরিক ফরওয়ার্ড ব্লকের নীতিশ চন্দ্র রায়। আরও রয়েছে অন্য ছোটখাটো দল ও স্বতন্ত্র প্রার্থীরাও, তবে মূল লড়াই হবে পদ্ম বনাম ঘাসফুল। জলপাইগুড়ি আসনে লড়ছেন তৃণমূলের নির্মল চন্দ্র রায়, বিজেপির জয়ন্ত কুমার রায়, বামফ্রন্টের সিপিএম প্রার্থী দেবরাজ বর্মন। রয়েছে অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীরা। আলিপুরদুয়ার আসনে লড়ছেন তৃণমূলের প্রকাশ চিপ বড়াইক, বিজেপির মনোজ টিগ্গা, বামফ্রন্টের মিলি ওরাও। পশ্চিমবঙ্গে এবার ভোট দেবেন 7,69,00,000 লক্ষ ভোটার। এর মধ্যে পুরুষ 3,85,30,981 জন, নারী ভোটার 3,73,04,960 জন। রাজ্যের ট্রান্সজেন্ডার ভোটার 1,837 জন। ভোট নির্বিঘ্ন করতে 263 কোম্পানি, কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে থাকছে 11,000 রাজ্য পুলিশ।